মূলত যে এজেন্ডা নিয়ে প্রতিবাদ সভা, আমাদের প্রথম এজেন্ডাই হয়েছে কৃষকদের বিরুদ্ধে যে বিল পাশ করেছেন নরেন্দ্র মোদী লোকসভায় এবং রাজ্যসভায়, সেই বিলের প্রতিবাদে আজকে গোটা ভারতবর্ষ তোলপাড়। গোটা ভারতবর্ষের কৃষক আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গোটা ভারতবর্ষে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিকভাবে এই বিলের প্রতিবাদ জানানো হচ্ছে গোটা ভারতবর্ষে। কারণ তারা লোকসভায় এবং রাজ্যসভায় তাদের সংসদের সংখ্যার নিরিখে বিল পাস করে ফেলেছেন। কিন্তু গণতান্ত্রিক দেশে, 130 কোটির দেশে মানুষের জনমত নিয়ে যদি বিলটা পাস করাতে যায়, তাহলে সেই বিল হিমঘরে চলে যাওয়ার কথা। কারণ মানুষ চান না যে এই ধরনের কোন বিল ভারতবর্ষে কার্যকরী হোক। কারণ এই বিলে স্পষ্টভাবে ভারতবর্ষের এতদিন ধরে কংগ্রেস শাসিত, কংগ্রেস নেতৃত্বের দ্বারা যে নিয়ম কানুন আইন তৈরি করা ছিল, সমস্ত আইনকে ধ্বংস করে দিয়ে নতুন আইন তৈরি করেছে। যে আইনে শুধু এটা কৃষকদের বিরুদ্ধে বিল নয়, আমরা মনে করি এটা 130 কোটি মানুষের বিরুদ্ধে বিল। কারণ এই বিলে পরিষ্কারভাবে যে শর্তগুলো দেওয়া হয়েছে, প্রথমেই কৃষকদের যে নিরাপত্তা ছিল এতদিন ধরে, যে তাদের প্রত্যেকটা খাদ্যশস্য মানুষের জীবনে যে অত্যন্ত প্রয়োজনীয়, চাল, আটা, আলু, পেঁয়াজ, এর উপরে যে আইনগুলো ছিল সেটাকে ধ্বংস করে দিয়ে বলা হলো যে এই খাদ্যশস্যগুলো যে কোনো শিল্পপতি, যে কোনো কর্পোরেট জগতের ব্যক্তি নিজের ইচ্ছা মতো ক্রয় করে স্টক করতে পারে, কোনো বাধা থাকবে না। যদি এটাই কার্যকরী হয়, তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ সভা করছি, আশেপাশে অনেকগুলো আড়ত আছে, যাতে আমরা এখানে চলতি ভাষায় বলি গাল্লামালের বিজনেস, অর্থাৎ খাদ্যশস্যের যে ব্যবসায়ীরা আছেন ছোট থেকে মাঝারি পর্যন্ত, তারা কিন্তু তখন আর টিকে থাকতে পারবেন না। এই ব্যবসা টোটাল চলে যাবে কাদের হাতে? ভারতবর্ষের যে 10-12 জন শিল্পপতি আছেন তাদের হাতে টোটাল ভারতবর্ষের খাদ্যশস্যের ব্যবসা চলে যাবে। সে আম্বানি, আদানি থেকে শুরু করে রামদেব, ডাক্তার সুভাষচন্দ্র থেকে শুরু করে ডালমিয়া, ভাগে করে 10-12 জন শিল্পপতির কাছে টোটাল ভারতবর্ষের বিজনেস তাদের হাতে চলে যাবে। তাহলে মিডিলে যে সমস্ত ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরা গোটা ভারতবর্ষে কৃষকদের সঙ্গে যুক্ত, আরেকদিকে কৃষকদের যে ন্যূনতম মূল্য ছিল সেটাও যেমন তুলে দেওয়া হলো, কৃষকদেরকে হতাশার দিকে ঠেলে দেওয়া হলো। এই জায়গাটাই আমাদের প্রতিবাদ। এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার ভাষায় বিলের মধ্যে বলে দিলেন যে সরকার কৃষকদের কাছ থেকে আর কোনো খাদ্যশস্য ক্রয় করবে না। অর্থাৎ কিষাণ মান্ডি যেগুলো আছে গোটা ভারতবর্ষে, কৃষি বাজার যেগুলো আছে সরকার নিয়ন্ত্রিত, কৃষকরা চাষ করার পরে একটি আশাই থাকতেন যে আমি খাদ্যশস্য উৎপাদন করার পরে আমি তো ন্যূনতম মূল্য পাবো, এর থেকে কম দামে বিক্রি তো হবে না, আমি এই টাকা পাবো, সেটাকে তুলে দিয়েছেন। অর্থাৎ কৃষকদের এই পুঁজিপতিরা, শিল্পপতিরা
এই বিল কার্যকরী হলে সাময়িক প্রথম কিছু লাভ দিয়ে প্রলোভিত করতে পারেন, পরবর্তীতে এই শিল্পপতি যাদের হাতে ব্যবসাটা চলে যাওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ব্রিটিশদের যে নীল চাষের আমরা ইতিহাস জানি, যে ব্রিটিশরা যেভাবে নীল চাষ করাতেন চাষিদের, তাদের পিঠে চাবুক মেরে দিয়ে জোর করে নীল চাষ করাতেন, কৃষকরা খেটে মরতেন কিন্তু একবেলা ভালো করে খেতে পেতেন না। সেই অবস্থায় তৈরি করতে চলেছেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী। আমরা এর তীব্র প্রতিবাদ গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস জানাচ্ছি এবং এই বিলের ফলে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, যেটা আপনার আমার এলাকার সকলেই যারা আমরা অনেকে রেশনের দোকানে নির্ভর থাকি, রেশনের মাল রেশন ব্যবস্থা টোটাল বন্ধ হয়ে যাবে এই বিল যদি বাস্তবে কার্যকরী হয়। এই জায়গাটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন। আজকে ভারতবর্ষে যখন ইন্দিরা গান্ধী গণবন্টন আইন তৈরি করেছিলেন, গণবন্টন অর্থাৎ রেশন ব্যবস্থা চালু করেছিলেন গোটা ভারতবর্ষে, সে রেশন ব্যবস্থায় সাধারণ মানুষ চাল, গম, আটা, কেরোসিন, চিনি রেশনে প্রতি সপ্তাহে পান, সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই বিল। কারণটা কি? যে গণবন্টন সিস্টেমে কেন্দ্রীয় সরকারের আইন অনুসারে সরকার খাদ্যশস্য কিন্তু আজকের দিনে সরকার যে এই বিলে বলছে সরকার আর কোন খাদ্যশস্য কিনবে না, তাহলে সরকার যদি না কেনে তাহলে রেশনের মাল কোথা থেকে আসবে? রেশনের চাল, গম, আটা কোথেকে আসবে? চিনি কোথেকে আসবে? টোটাল আজকের দিনে যে 2 টাকা 3 টাকা কিলো চাল, গম আপনারা পাচ্ছেন, সোনিয়া গান্ধীর নেতৃত্বে ডক্টর মনমোহন সিং এর সরকারে যে খাদ্য সুরক্ষা আইন তৈরি করেছে কংগ্রেস, ভারতবর্ষের 83% মানুষ এই খাদ্য সুরক্ষার মধ্যে পড়ে এবং পার হেড 5 কিলো করে খাদ্যশস্য 2 টাকা 3 টাকা কিলো ধরে রেশনে পান। সেটাকে যদি আমরা চোখ ঘুরিয়ে দেখি, আপনারা চোখ ঘুরিয়ে দেখেন, এরকম অনেক পরিবার আছে যারা রেশনের দোকানের দিকে তাকিয়ে থাকে, কবে আমি চাল পাবো, কবে আমি আটা পাবো, কবে আমি চিনি পাবো, তাহলে সেগুলো নিয়ে এসে বাড়িতে রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো, আমি দুটো খেতে পাবো। এরকম বহু পরিবার আছে, তাদের অবস্থা কোথায় যাবে? এই জায়গাটায় আমাদের তীব্র প্রতিবাদ জানাতে হবে। কৃষকদের শুধু রাস্তায় নামলে হবে না। আজকে ভারতবর্ষে 130 কোটির বিরুদ্ধে এই বিল আনা হয়েছে এবং লোকসভা রাজ্যসভায় পাস করানো হয়েছে। তাই কৃষকদের হয়ে একটা বিড়ি শ্রমিক থেকে শুরু করে, একটা লেবার কুলি মজদুর থেকে শুরু করে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত বর্ণের মানুষকে আজকে বিলের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। যদি না নামা যায় আর এই যদি আইনটা কার্যকরী হয়ে যায়, তাহলে গোটা ভারতবর্ষে খাদ্যের অভাব তৈরি হবে। প্রতিটি পরিবারে খাদ্যের জন্য ছুটে বেড়াবে, তার ছেলে মেয়েকে খাবার দিতে পারবে না। কারণ দেখা যাবে আজকের দিনের 25-30 টাকার চাল 200 টাকা কিলো করে দিয়েছে আম্বানিরা বা আদানিরা। তখন আপনার আমার পরিবার, এলাকার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবাররা এই 200 টাকা 300 টাকা কিলো দরের চাল কিনে নিয়ে এসে বউ বাচ্চাদের খেতে দিতে পারবে। এই ক্ষমতা কিন্তু মানুষের সংখ্যা খুবই কম ভারতবর্ষে। এই জায়গাটাই আপনাদেরকে প্রতিবাদের সামিল হতে হবে এবং এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করতে হবে। কারণ বিগত সময়ে আমরা দেখেছি এই নরেন্দ্র মোদী যখন ল্যান্ড বিল পাস করেন, ল্যান্ড বিলটা কি ছিল? জমিদারি প্রথা, অর্থাৎ জমিদারি প্রথা আবার আরম্ভ করতে চেয়েছিলেন। যখন গোটা ভারতবর্ষের কৃষকরা রাস্তায় নামলো, যখন ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করলো, তখন এই বেহায়া অপদার্থ নরেন্দ্র মোদী ল্যান্ড বিল ফেরত নিতে বাধ্য হয়েছিলেন। ল্যান্ড বিল পাস করানোর পরেও উইথড্র করতে বাধ্য হয়েছেন। আমাদেরও দৃঢ় বিশ্বাস জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, আমাদের প্রদেশের সভাপতি, পরিষদীয় দল নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দৃঢ় বিশ্বাস আছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর দৃঢ় বিশ্বাস আছে যে আমরা আন্দোলনের মাধ্যমে ল্যান্ড বিলের মতোই নরেন্দ্র মোদীকে বিজেপি
শাসিত কেন্দ্রীয় সরকারকে এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব। এই বাধ্য করার জন্য যে জনসংযোগ, যে জন আন্দোলন দরকার, যে সমস্ত শ্রেণীর মানুষের অংশীদার দরকার, তার জন্য এই প্রতিবাদ সভা সকলকে অংশগ্রহণ করার জন্য, সকলকে এই বিল সম্পর্কে অবহিত করার জন্য। এবং এই বিলে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে টোটাল একটি পরিকল্পিতভাবে গোটা ভারতবর্ষকে কিভাবে সুকৌশলে ধ্বংস দিকে নিয়ে যাওয়া যাচ্ছে। সাধারণ আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দেব। উদাহরণটা কি? যেমন ধরুন জিও সিম কতদিন হলো চালু হওয়া। যখন জিও সিম আপনাদের কাছে এলো কি বললো? 6 মাস থেকে 1 বছর ফ্রি দেওয়া হবে। আপনি আমি এলাকার মানুষ কি ভাবলাম? আমি অন্যান্য কোম্পানি কেন ব্যবহার করব? জিও যেখানে আমাকে মাসের পর মাস ফ্রি কথা বলতে দিচ্ছে, নেট ব্যবহার করতে দিচ্ছে, তাহলে সমস্ত কোম্পানির সিম ফেলে দিয়ে জিও আমরা নিলাম। নেওয়ার পরে কি হলো? যতগুলো কোম্পানির আপনারা সিম ফেলে দিলেন সেই কোম্পানিগুলো উঠে পালিয়ে গেল। সেই কোম্পানিগুলো আর বাজারে টিকতে পারলো না। মইনুল হক ওয়েলকাম, এআইসিসি সেক্রেটারি মইনুল হক ওয়েলকাম, আমাদের প্রিয় নেতা মইনুল হক ওয়েলকাম, আমাদের প্রিয় নেতা মইনুল হক ওয়েলকাম, কাটাগেলের বিধায়ক মইনুল হক ওয়েলকাম, লড়াকু নেতা মইনুল হক ওয়েলকাম। যে কথাটা বলছিলাম তাতে পরবর্তীতে আজকে কিন্তু সেই জিও আপনার পকেট থেকে টাকা বের করছে। জায়গাটা কি হলো? জায়গাটা হলো অন্যান্য কোম্পানি ধ্বংস হয়ে গেল, একাই রাজত্ব করতে শুরু করেছে। ঠিক এই বিলেও সেই টেকনিক্যালি ব্যবহার করা হচ্ছে। সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমার শ্রদ্ধেয় নেতারা এসেছেন, শুধু এই সবাই এটাই বলতে চাইব যে আজকে পশ্চিমবাংলার তৃণমূল যে রাজনীতি আজকে করছে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ, অন্যায় অত্যাচার যে চালিয়ে যাচ্ছে, তাদেরই দোষর এই শামশেরগঞ্জ ব্লকে তৃণমূলের নেতা থেকে শুরু করে এমএলএ মহাশয় পর্যন্ত এখানে সেই মাফিয়ারা চালিয়ে যাচ্ছেন, তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রিয় বিধায়ক মইনুল হক যখন নিমতিতা অঞ্চলে এবং চাচন্ড অঞ্চলে ভিজিট করতে গেলেন, সেখানকার অসহায় মানুষদের কাছে তার বেদনা শেয়ার করতে গেলেন, তখন আমরা দেখলাম যে ওইখানে মাইক বাজছে বিধায়কের নামে এবং চাঁদা তোলা হচ্ছে। সেটার কথাই আমাদের প্রিয় নেতা মইনুল হক বলেছিলেন। তাতে এখানকার শামশেরগঞ্জের বিধায়কের অত্যন্ত হাতে ঘা লেগেছিল এবং আমাদের সকলের প্রিয় নেতা মইনুল হককে বলছিলেন যে উনি তোলাবাজ বিধায়ক। আমরা এই প্রতিবাদ সভা থেকে আমাদের এই শামশেরগঞ্জের বিধায়ককে বলতে চাই যে মইনুল হক যদি তোলাবাজ বিধায়ক হতেন তাহলে 5 বার নির্বাচিত হতেন না, ভাড়াটাকে তাহলে 5 বার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হতেন না। আজকে আপনি ভাগ্য চক্রে রাজনৈতিক একটি খেলার মাধ্যমে আপনি বিধায়ক হয়েছেন, আর বিধায়ক হওয়ার পরে শামশেরগঞ্জের মানুষ সকলে দেখতে পাচ্ছে আপনাকে যে আপনার গাড়ি বাড়ির কি পরিবর্তন হয়েছে, আপনার চেহারার কি পরিবর্তন হয়েছে, আপনি কোন গুন্ডাগিরি চালাচ্ছেন শামশেরগঞ্জের প্রতিটি অঞ্চলে, সেটা কিন্তু মানুষ ভালো করে দেখতে পাচ্ছে। আপনারা আশাটা আমরা আশা করব আমাদের নেতা সম্পর্কে, আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেতার সম্পর্কে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার থেকে বড় মাফিয়ারাজ, বড় তোলাবাজ আপনার সাঙ্গপাঙ্গরা যেভাবে তোলাবাজি করছে, একটা টোটো থেকে শুরু করে সাইকেলে কয়লা বিক্রি করা পর্যন্ত, মাটি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে আপনার সাঙ্গপাঙ্গ আপনি তোলা খাচ্ছেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। অতএব মুখ সামনে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন, নইলে শামশেরগঞ্জের কংগ্রেস
শামসেরগঞ্জের কংগ্রেসের সৈনিকরা আপনার ভাষা শুনে চুপচাপ থাকবে না, রাস্তায় তীব্রতর আন্দোলনে আপনার বিরুদ্ধে যাবে। এই কথা বলে সকলকে আমি আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।